আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা চতুর্থ অধ্যায়ের পাঠ্য বই নমুনা প্রশ্ন উত্তরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাঠ নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের 1 নম্বর প্রশ্নটা কি দিয়েছে, যে বলতেছে যে বাংলাদেশ কত ডিগ্রি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখায় অবস্থিত। আচ্ছা, আমাদের একটু বুঝি যে অক্ষরেখা দ্রাঘিমা রেখা কোনটা, ঠিক আছে। আচ্ছা, মনে করো যে এটা হচ্ছে কি পৃথিবী, তো পৃথিবীর এটা পূর্ব, এটা পশ্চিম, তো পূর্ব থেকে পশ্চিমে কল্পিত রেখাকে আমরা বলতেছি কি, এটা হচ্ছে কি যে নিরক্ষরেখা। তো দেখো এটা হচ্ছে অক্ষ, আর এই যে মূল মাঝখান দিয়ে যে রেখাটা টানি এটাকে আমরা বলছি কি দ্রাঘিমা রেখা। তো দ্রাঘিমা থেকে আমরা কি যে কৌণিক দূরত্বগুলো টানি সেটা হচ্ছে কি দ্রাঘিমা অংশ, ঠিক আছে। আর এটা হচ্ছে কি অক্ষাংশ। তো এখন আমাদের বাংলাদেশের অবস্থান কোনটায় এখন বলতেছে, দেখো যে বাংলাদেশ 20°34' থেকে কি এটা, আচ্ছা এটা হচ্ছে ডিগ্রির সংকেত, এটা হচ্ছে কি মিনিটের সংকেত, ঠিক আছে। বাংলাদেশ 20°34' থেকে 26° উত্তর, 26°38' উত্তর অক্ষাংশ। দেখো এইটা হচ্ছে কি অক্ষাংশ, ঠিক আছে। এটা হচ্ছে অক্ষাংশ এবং 88°01' থেকে 92°41' পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশে অবস্থান করে। আর আমরা তৃতীয় অধ্যায় ম্যাথে শিখছি যে বাংলাদেশ 90° পূর্ব দ্রাঘিমা অবস্থিত। দেখো এটা থেকে এটা মাঝখানে বরাবর একটা কি দ্রাঘিমা, সেটা হচ্ছে কি 90°। তো বাংলাদেশ হচ্ছে কি 90° দ্রাঘিমায় অবস্থিত, এমন একটা কি জানি আমরা। এরপর 2 নম্বর বলতেছে যে বাংলাদেশের উত্তরের পাহাড়গুলোকে টিলা বলা হয় কেন। এখন দেখো বাংলাদেশের উত্তরের পাহাড়গুলোকে কি টিলা বলা হয়, স্থানীয় নাম তাদের কি টিলা নামে পরিচিত। তো বাংলাদেশের টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো আছে সেগুলো তো হচ্ছে কি যে মূলত দেখবা যে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে পাহাড়গুলো। তো ওই উত্তর পূর্ব অঞ্চলে পাহাড়গুলো কি কি আছে, দেখো চিকনাগুল আছে, খাসিয়া আছে, জয়ন্তিয়ার আছে মতো। বাংলাদেশের উত্তর অঞ্চলে পাহাড়গুলোর উচ্চতা তুলনামূলকভাবে বেশ কম। কি পাহাড়, এই পাহাড়গুলোর উচ্চতা তুলনামূলকভাবে কি দক্ষিণ পূর্ব অঞ্চলে যে পাহাড়গুলো আছে বড় বড়, সেই পাহাড়গুলোর তুলনায় একটু কম, সাধারণত মাত্র 30 থেকে 90 মিটারের কাছাকাছি হয়ে থাকে। উচ্চতা কম হয় কারণে স্থানীয় মানুষ এই ক্ষুদ্রাকৃতির পাহাড়গুলোকে কি টিলা বলে আখ্যায়িত করেছে। দেখো উত্তরাঞ্চলে এই মানুষগুলোকে, এই পাহাড়গুলোকে কি টিলা নামে পরিচিত, টিলা বলে থাকে। আচ্ছা, এরপর 3 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, দেখো যে 3 নম্বর বলতেছে যে আশ্বিনা ঝড় বলতে কি বোঝায়। আচ্ছা, আশ্বিনা ঝড় দেখো এটা হচ্ছে যে শরৎ ও হেমন্তকালের দিকে, কি বলতেছে যে শরৎ এবং হেমন্তকালের দিকে অক্টোবর থেকে নভেম্বর মাসে, কি বলতেছে অক্টোবর থেকে নভেম্বর মাসের দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তার স্বাভাবিক গতিপথ বদলে যখন উত্তর পূর্ব মৌসুমী বায়ুতে রূপান্তরিত হয়। এখন দেখো যখন উত্তর পূর্ব মৌসুমী বায়ুতে রূপান্তরিত হয় তখন হচ্ছে কি বাংলাদেশের কি শীত বয়ে আনে এই হাওয়া, কি যে এই মৌসুমী বায়ুটা। আচ্ছা, মৌসুমী বায়ু বুঝতে হবে যে মৌসুমী বায়ু জিনিসটা কি। বলতেছে মৌসুমী বায়ু হচ্ছে কি বিভিন্ন ঋতুতে, কি বলতেছে যে বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিক থেকে যে হাওয়াগুলো, যে বায়ুগুলো আমাদের দিকে প্রবেশ করে, যে বায়ুগুলো আমাদের দেশে আসে, সেগুলোকে মূলত আমরা বলতেছি কি মৌসুমী বায়ু। এখন দেখো যে শীতের মৌসুমে হচ্ছে কি উত্তর পূর্ব মৌসুমী বায়ুর ফলে আমাদের বাংলাদেশে কি শীত আসে। এরপর বলছে তখন ভারতের কিছু এলাকায় ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের সৃষ্টি হয়। সৃষ্ট এই ঝড়ো হাওয়াকে কি ভারতের পশ্চিমবঙ্গে আশ্বিনা বলা হয়। দেখো এই সময় কি বলতেছে অক্টোবর থেকে নভেম্বর মাসের এই সময় যে ঝড়টা হয়, ঝড়ো হাওয়াটা হয়, তো ভারতের পশ্চিমবঙ্গে এই ঝড়টা কি আশ্বিনা নামে পরিচিত। এরপর 4 নম্বর কোশ্চেন বলতেছে যে উপকেন্দ্র কি। এখন দেখো যে আমরা জানি যে উপকেন্দ্র, দেখো এবার 4 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে উপকেন্দ্র কি, কি উপকেন্দ্র। এখন বলতেছে মাটির নিচে ঠিক যে বিন্দুতে ভূমিকম্পের সূত্রপাত ঘটে তাকে কেন্দ্র বা ফোকাস বলা হয়। এখন দেখো মূলত যে এটা হচ্ছে আমাদের কি ভূ অভ্যন্তরের গঠন। তো এটা হচ্ছে মূলত কেন্দ্র, ঠিক আছে। তো এই কেন্দ্র থেকে একটা কি ভূমিকম্পের উৎপত্তি ঘটেছে, কি বলতেছে সূত্রপাত হয়েছে। বলতেছে যে বিন্দুতে ভূমিকম্পের সূত্রপাত ঘটে তাকে কেন্দ্র বলা হয়। তাহলে মানে আমরা এটাকে বলতেছি কি কেন্দ্র। দেখো এটা হচ্ছে কি কেন্দ্র বা ফোকাস বলা হয়। এই ভূগর্ভস্থ কেন্দ্রের ঠিক লম্ব বরাবর ভূপৃষ্ঠের উপরের বিন্দুটি হলো কি উপকেন্দ্র। এখন দেখো কি বলতেছে যে ভূগর্ভস্থ কেন্দ্রের ঠিক লম্ব বরাবর ভূপৃষ্ঠের ওপরের বিন্দুটি হলো উপকেন্দ্র বা এপিসেন্টার। দেখো এই যে এইটাকে আমরা বলতেছি কি যে কি বলতেছে এটাকে যে উপকেন্দ্র বা এপিসেন্টার বলতেছি। উপকেন্দ্র বা এপিসেন্টার। তো ভূমিকম্পের তীব্রতা এই উপকেন্দ্রে সবচেয়ে বেশি থাকে। তো দেখো আমরা দেখি যে ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে কি এই উপকেন্দ্রে কি থাকে বেশি থাকে, এরপরে উপরের দিকে উঠে যায় বলতেছে, এবং এখান থেকে তা ক্রমান্বয়ে চারিদিকে কি ছড়িয়ে পড়ে। দেখো এখানে কি ভূমিকম্পের সূত্রপাত হয়েছে, তারপরে ভূমিকম্পটা আস্তে আস্তে উপরের দিকে লম্বা হবে এই উপকেন্দ্রে আসছে। তো উপকেন্দ্র থেকে এই চারিদিকে সব দিকে কি ছড়িয়ে যায়, ঠিক আছে। এইভাবে কি একটা ভূমিকম্প সৃষ্টি হয়। এরপর বলতেছে যে সিসমিক রিস্ক জোন কি বলতে কি বোঝায়। দেখো আচ্ছা, সিসমিক রিস্ক জোন বলতে বোঝাইতেছে দেখো 1889 সালে একটি ফরাসি
কি ফার্সি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম ভূমিকম্পের ঝুঁকির মাত্রার উপর ভিত্তি করে বাংলাদেশের একটি মানচিত্র প্রণয়ন করেন। কি বাংলাদেশের একটি মানচিত্র কি করেন প্রণয়ন করেন। তো এই মানচিত্রের দেশটিকে ভূমিকম্পের ঝুঁকির 3টি আলাদা আলাদা অঞ্চলে বা কি বলয়ে ভাগ করা হয়। কি বলতেছে এই মানচিত্রে দেশটিকে ভূমিকম্পের ঝুঁকির 3টি আলাদা আলাদা অঞ্চলে কি করা হয় বলয়ে ভাগ করা হয়, যা হচ্ছে কি সিসমিক রিজিয়ন নামে পরিচিত। দেখো যে এই প্রথমটিকে কি বলতেছে আমরা যে 3টা বলয়ে ভাগ করেছে, প্রথমটিকে বলতেছে আমরা কি প্রলয়ঙ্কারী বলয়, তৃতীয়টিকে আমরা বলতেছি কি বিপজ্জনক বলয় হিসেবে কি চিহ্নিত করা হয়েছে। দেখো এই যে ঢাকা হচ্ছে কি আমাদের বিপজ্জনক বলয়ে অবস্থিত। তো দেখো এরই মাধ্যমে আমরা কি যে এই সিসমিক রিজিয়নটা শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।